আচ্ছা, আজ আমরা যেটা পড়ব সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ভিবিটি, ভ্যালেন্স বন্ড থিওরি, যেটা কি না কি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটার আন্ডারে আছে। তো শুরু করা যাক, বেশি টাইম নষ্ট না করে সোজা টপিকে আসে। ভিবিটি এই তত্ত্বটাকে আমরা ভাঙলে কি কি পেতে পারি? তিনটে কথা পাবো নিশ্চয়ই, ভি, ভি অ্যান্ড টি। ভি ফর ভ্যালেন্স, B for bond, T for theory. Valence যোজ্যতা, বন্ধন তত্ত্ব। এই যে তত্ত্বটা, এটার প্রয়োজনীয়তাটা কি তা খানিকটা হচ্ছে গিয়ে এর প্রত্যেকটা পার্টের মিনিং থেকে হচ্ছে আমাদের কাছে পরিষ্কার। যে কোনো একটা মলিকিউল যখন ফর্মড হয়, এক বা একাধিক অ্যাটম যখন পরস্পর সাথে যুক্ত হয়ে একটা মলিকিউল ফর্ম করে, তখন একে অপরের সাথে যে বন্ধন গঠন করে, এই বন্ধনের নেচারটা কী রকম হয় এবং এই নেচারটার উপর ভিত্তি করে মলিকিউলার স্ট্রাকচারটা সে কীরকম অ্যাডাপ্ট করে, সেই থিওরিটাই হচ্ছে গিয়ে মেনলি অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ওই জিনিসটারই প্রকাশক হচ্ছে ভিবিটি, ভ্যালেন্স বন্ড থিওরি। তো যখন আমরা এই বিষয়টা নিয়ে এগোবো, এই বিষয়টা নিয়ে এগোনোর সময় আমরা কি দেখতে পাচ্ছি যে ভ্যালেন্স বন্ড থিওরিতে মেনলি আমাদের যে পার্টগুলো আছে, যোজ্যতা, বন্ধন তত্ত্বটা তো তাহলে যোজ্যতা এবং বন্ধন এই দুটো জিনিস সম্পর্কে আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা দরকার, এবং এই দুটো পরস্পরের সাথে কিভাবে রিলেটেড তার উপরে ভিত্তি করে কিন্তু টোটাল তত্ত্বটা দাঁড়িয়ে আছে। তো আমরা প্রথমে হচ্ছে গিয়ে একটু প্রাইমারিলি জেনে নিই যে ভ্যালেন্স আর বন্ডিং এই দুটো একে অপরের সাথে কিভাবে সম্পর্কযুক্ত। ভ্যালেন্স মিনস যোজ্যতা। আমরা সবাই জানি যোজ্যতা কাকে বলে। যে কোনো একটা পরমাণু সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন, সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন দান করা বা সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা, সেটাকে আমরা বলে থাকি যোজ্যতা, প্রাইমারি যোজ্যতা, প্রাথমিক যোজ্যতা। কিছু কিছু অ্যাটম থাকে যেখানে হচ্ছে গিয়ে ডি অরবিটাল ফাঁকা থাকার ফলে তারা ইলেকট্রন শিফট করতে পারে এবং তারা ভ্যারিয়েন্স ভ্যালেন্সি দেখাতে পারে, যেগুলোকে আমরা সেকেন্ডারি ভ্যালেন্সি বলে থাকি। এগুলো এক্সপ্যান্ডেবল এবং এগুলো বিশেষ বিশেষ ক্ষেত্রে পরমাণু তার নিজস্ব প্রয়োজনে এই ভ্যারিয়েবল ভ্যালেন্সিটার ইউজ করে থাকে। তো আমরা প্রাইমারি ভ্যালেন্সি নিয়ে কথা বলছি। প্রাইমারি ভ্যালেন্সি এবার তাহলে যদি এটাকে যোজ্যতা বলি, যোজ্যতার সাথে বন্ধনের হচ্ছে গিয়ে সম্পর্কটা কি? আমরা সমযোজী বন্ধন সম্পর্কে আমাদের একটা ছোট্টখাটো আইডিয়া আছে অলরেডি। ইনকেস যদি না থেকে থাকে তাহলে এই সমযোজী বন্ধন এর ওপরে আমি আরও পরে হচ্ছে গিয়ে একটা ছোটো টিউটোরিয়াল বানিয়ে দেব, যেটা তখন হচ্ছে গিয়ে আপনার সমযোজী বন্ধন সম্পর্কে একটা ছোটোখাটো আইডিয়া পেতে পারেন। আচ্ছা, যেটা বলছিলাম যে তাহলে সমযোজী বন্ধন সম্পর্কে আমি ধরে নিলাম এখন যে সমযোজী বন্ধন সম্পর্কে আমাদের একটা ছোটোখাটো আইডিয়া আছে। তো সমযোজী বন্ধন ব্যাপারটা কী রকম না, দুটো পরমাণু যেখানে দুজনেরই খুব কি বলবো এটাকে, দুজনেরই হচ্ছে গিয়ে ইলেকট্রন ডেফিসিয়েন্সি বর্তমান, তাতে সংখ্যা এক সংখ্যায় হোক বা দু সংখ্যায় হোক। এবার এই ইলেকট্রন ডেফিসিয়েন্সিটা কিসের উপর ভিত্তি করে না, নোবেল গ্যাস অ্যাটমের মতো ইলেকট্রনিক কনফিগারেশন লাভ করা, এই জিনিসটাকে স্কেল করে যাদের ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, অর্থাৎ যোজ্যতা কক্ষটা যদি সম্পূর্ণরূপে ফিল্ড আপ না থাকে তাহলেই বলবো যে তাদের কিছু একটা ইলেকট্রনের হচ্ছে গিয়ে ঘাটতি আছে। এই ইলেকট্রন ঘাটতি সমূহ একাধিক পরমাণু যখন নিজেদের ইলেকট্রনগুলোকে উভয়েই শেয়ার করে একটা বন্ধনে আপতিত হয়, তখন তাকে আমরা বলি সমযোজী বন্ধন। তাহলে এর সঙ্গে যোজ্যতা ডাইরেক্টলি সম্পর্কটা আমরা কী রকম পাচ্ছি? যোজ্যতা অর্থে বলেছিলাম কি, যে সর্ববহিস্থ কক্ষপথ থেকে ইলেকট্রন দান করার ক্ষমতা বা সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা। তাহলে ধরে নিচ্ছি আমি CH4, খুব সিম্পল বেসিক একটা অর্গানিক মলিকিউল, যেটাকে বলা হচ্ছে কি মিথেন। মিথেনের ক্ষেত্রে কার্বনের আমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, তাহলে কি কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, 1s2, 2s2, 2p2। তাহলে এই মুহূর্তে যখন
এ বন্ডিং স্টেটে থাকবে, অর্থাৎ এনার্জাইজ স্টেটে থাকবে। 2s2 2p2 এই ইলেকট্রনগুলোকে আমি যদি সংকরায়িত কক্ষে ডিনোট করি, তাহলে তার 2 নম্বর কক্ষপথটা হচ্ছে গিয়ে এইরকম তার ইলেকট্রনিক কনফিগারেশন, অর্থাৎ 4টা ইলেকট্রন আছে। ম্যাক্সিমাম কটা ইলেকট্রন থাকতে পারত? ম্যাক্সিমাম ইলেকট্রন থাকতে পারতো 8টা। তাহলে যথারীতি তার অ্যাকচুয়ালি শর্টেজ কটা আছে? 4টা। তো নর্মালি সে 4টা ইলেকট্রন হচ্ছে কি গ্রহণ করতে পারে। এটাকে খুব গ্রাউন্ড স্টেটেও যদি আমরা চিন্তা ভাবনা করে থাকি যে 2s2 2p2 এটাও যদি ভেবে থাকি, তাহলেও ও সর্ববিস্ত কক্ষপথে মোট কটা ইলেকট্রন গ্রহণ করতে পারবে? এই ফাঁকা জায়গাটাতে 2টো ইলেকট্রন গ্রহণ করতে পারবে এবং এই জায়গাগুলোতে একটা একটা 2টো ইলেকট্রন, অর্থাৎ টোটাল 4টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তাহলে কার্বনের ক্ষেত্রে আমি যোজ্যতাটা কত পেলাম? কার্বনের ক্ষেত্রে যোজ্যতা পেলাম আমি 4। হাইড্রোজেনের ক্ষেত্রে যদি দেখি, হাইড্রোজেনের হচ্ছে 1s1। তাহলে 1s1 মানে একটাই মাত্র কক্ষক, সেখানে হচ্ছে গিয়ে সে একটা মাত্র ইলেকট্রন গ্রহণ করতে পারবে। তাহলে হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1। এবার এই স্ট্রাকচারটাকে যদি খেয়াল করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে যার যত যোজ্যতা সে তটা বন্ধন গঠন করতে পারবে, সমযোজী বন্ধন। কার্বনের যোজ্যতা 4, 4টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে। হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, তার মানে সে কার্বনের সাথে একবার করেই যুক্ত হতে পারবে, অর্থাৎ যার যত যোজ্যতা সে তটা সমযোজী বন্ধন গঠন করতে পারবে। এইভাবে কি না যোজ্যতার সঙ্গে বন্ধনটা হচ্ছে গিয়ে রিলেটেড। তাহলে যে যটা অ্যাকচুয়ালি বন্ডিং গঠন করতে পারছে সেটাই হচ্ছে গিয়ে তার সেই মলিকিউলটাতে, সেই অ্যাটমটার হচ্ছে গিয়ে ভ্যালেন্সি বলে আমরা হিসেব করতে পারি। এবার এই যে সমযোজী বন্ধন, এই সমযোজী বন্ধনের মধ্যে আমি 2টো টাইপ আগে দেখে নিই। 2টো টাইপের বন্ধন আমার জেনে রাখা দরকার যে কি কি। একটা হচ্ছে সিগমা বন্ধন আর একটা হচ্ছে পাই বন্ধন। সিগমা বন্ধন আর পাই বন্ধন এই দুটো জিনিসকে বুঝতে গেলে আমাদের যেটা প্রাইমারিলি জানতে হয়, যেটা আমরা এর আগে অলরেডি জেনে রেখেছি, সেটা হচ্ছে যে এই যে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা যখন করি, একটা পরমাণুর বাইরের কক্ষপথগুলোকে কীভাবে ডিনোট করা হয়, কোন কোন উপকক্ষ দিয়ে এবং কোন কোন সাবসেল দিয়ে হচ্ছে ডিনোট করা হয়, সেইগুলো আমাদের জেনে রাখতে হবে। এবং ওই উপকক্ষগুলোর প্রত্যেকটার আকার সম্পর্কে একটা নলেজ থাকা দরকার। তো আমরা প্রথম থেকে একটু শুরু করি। আমরা কি কি জানি যে ওরকম উপকক্ষ কী কী থাকতে পারে? এস থাকতে পারে, পি থাকতে পারে, ডি থাকতে পারে বা এফ থাকতে পারে। এর মধ্যে এস এটা হচ্ছে স্ফেরিক্যাল শেপড, পি এটা হচ্ছে ডাম্বেল শেপড, ডি এটা হচ্ছে গিয়ে ফ্লাওয়ার শেপড। ডিটা একসঙ্গে আঁকলে একটু ক্লামজি হয়ে যায়। এবার যদি আমরা কোঅর্ডিনেটস ধরে ধরে আঁকি, তাহলে প্রত্যেকটাকে কীভাবে ব্যাখ্যা করা হয়? অ্যাকচুয়ালি ব্যাখ্যা করা হয় কোয়ান্টাম নাম্বার থেকে। এখন যদি এইভাবে ভেতরে আস্তে আস্তে ঢুকতে থাকি, তাহলে দেখা যাবে কি যে একটা থিওরি থেকে অ্যাকচুয়ালি পুরো আবার সেই বেসিক কেমিস্ট্রি থেকে টানা হয়ে যাচ্ছে। তো ইন শর্ট বলছি যে পি অ্যাকচুয়ালি কীরকম হয়ে থাকে। আমার 3টে অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, 3টে অ্যাক্সিসের জন্য আমি পি এর হচ্ছে গিয়ে 3টে লোব পেতে পারি, যেগুলোকে বলা হয় কি সাবসেল। একটা হচ্ছে পি এক্স, একটা হচ্ছে পি ওয়াই, আর একটা হচ্ছে পি জেড। এইভাবে হচ্ছে টোটাল পিটা গঠিত হয়। এবার পি এক্স, পি ওয়াই, পি জেড 3টে সাবসেলে হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম 2টো করে ইলেকট্রন থেকে টোটাল হচ্ছে গিয়ে পি এর ইলেকট্রন ক্যাপাসিটি 6টা। ঠিক সেরকম ডি এর দেখা যায় কি, ডি এর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স। তাহলে কটা হলো? 1 2 3 4, আর একটা হচ্ছে ডি জেড স্কোয়ার। 3টে কোঅর্ডিনেট জুড়ে ডি এর এরকম 5টা লোব দেখা যায়। 5টা লোবে সে হচ্ছে গিয়ে টোটাল 5 2 10টা ইলেকট্রন ম্যাক্সিমাম ইনটেক করতে পারে। সেই কারণে এই 5টা লোবকে যখন একসাথে আঁকা হয়, তখন টোটালটাকে একটা ফ্লাওয়ার শেপ লাগে এবং দেখতে একসঙ্গে এঁকে দিলে দেখতে ব্যাপারটা খুব ক্লামজি হয়ে যায়, আইডিয়া করা যায় না যে এক্স্যাক্টলি কীরকম দেখতে। বাট স্টিল আমরা যখন সিগমা আর পাই বন্ধনের কথা বলছি, তখন আমার এস আর পি অরবিটাল সম্পর্কে ধারণাটা থাকা খুব জরুরি। সিগমা বন্ধন কাকে বলে না, যে মুহূর্তে 2টো অরবিটালের হেড অন হেড ওভারল্যাপ হবে, তখন আমি তাকে বলবো সিগমা বন্ধন। অর্থাৎ হেড অন হেড ওভারল্যাপ কীরকম হতে পারে? 2টো স্ফেরিক্যাল লোব মুখোমুখি হোক, পাশাপাশি হোক, সাইড ওয়াইজ হোক, যেদিক থেকেই আসুক না কেন, তাদের হেড অন হেড ওভারল্যাপই হবে, তখন সেটাকে আমি বলতে পারি সিগমা বন্ড। অথবা একটা স্ফেরিক্যাল লোব
আর যে কোনো একটা এক্সিসের হচ্ছে গিয়ে পি লোব, পি এক্স হতে পারে, পি ওয়াই হতে পারে, অথবা পি জেড হতে পারে। যে কোনো একটা এক্সিসের পি লোব, এটাও যদি হচ্ছে গিয়ে মুখোমুখি আসে তখন হচ্ছে গিয়ে সিগমা বন্ড হতে পারে। অথবা দুটো সেম অ্যাক্সিসের পি লোব, অর্থাৎ দুটোই যদি পি এক্স হয়, অথবা দুটোই যদি পি ওয়াই হয়, অথবা দুটোই যদি পি জেড হয়, সেক্ষেত্রেও আমি সিগমা বন্ড পেতে পারি। পাই বন্ড কাকে বলবো? পাই বন্ড হচ্ছে সাইড ওয়াইজ ওভারল্যাপ। তাহলে সাইড ওয়াইজ ওভারল্যাপ হতে গেলে কি হতে হবে? দুটো পি বন্ড অবশ্যই একই রকম তাদের অ্যাক্সিস হতে হবে, বাট দে আর প্যারালাল, দে আর কামিং টুয়ার্ডস ইচ আদার প্যারালালি। সেজন্য এটাকে বলা হচ্ছে কি সাইড ওয়াইজ। সাইড ওয়াইজ আসবে যখন, তখন তাদের মধ্যে যে বন্ডিংটা তৈরি হবে সেটাকে আমি বলবো কি পাই বন্ডিং। পি ওয়াই হতে পারে, পি জেড হতে পারে, অথবা দুটো পি এক্স হতে পারে, হোয়াট এভার ইট ইজ। যখন এদের মধ্যে কন্ট্যাক্টটা হয় তখন দেখা যায় কি এদের যেহেতু সাইড ওয়াইজ ওভারল্যাপ হয়, তো এদের ওভারল্যাপ এরিয়াটা খুবই কম। এই কারণে পাই বন্ড অ্যাকচুয়ালি সিগমা বন্ড অপেক্ষা দুর্বল ইটসেলফ। পাই বন্ড ইটসেলফ এর শক্তি সিগমা বন্ড অপেক্ষা অনেকটাই কম এবং খুবই দুর্বল। বাট what happens if more than one lobe comes towards each other? Suppose আমি দুটো p অরবিটালের কথা বলছি। p অরবিটাল থাকলে আমাকে কি আঁকতে হবে? একটা x অ্যাক্সিস, একটা y অ্যাক্সিস আর একটা z অ্যাক্সিস। x y z বলেছি দুটো পি অরবিটাল। সো দুটো পি অরবিটাল আমি এখন এখানে আঁকব। একটা পি এক্স, একটা পি ওয়াই, একটা পি জেড। এবার এই দুটো পি অরবিটাল যদি কাছাকাছি আসে তখন কি হবে? ভালো করে দেখলে দেখতে পাবো যে পি এক্স আর পি এক্স যখনই মুখোমুখি হচ্ছে এদের মধ্যে সিগমা বন্ড হলো। মোর দ্যান দিস যদি কাছাকাছি আসতে যায় তাহলে দেখা যাবে কি পি ওয়াই আর পি ওয়াই এই দুটো সাইড ওয়াইজ আসবে, কখনোই ভেঙে এগুলো মুখোমুখি আসতে পারে না। আবার পি জেড অ্যান্ড পি জেড এই দুটোও সাইড ওয়াইজ আসবে, এই দুটো ভেঙে চুড়ে মুখোমুখি কখনোই আসতে পারবে না। ফলে যখনই দেখা যাবে যে মাল্টিপল বন্ড গঠন হচ্ছে তখন সবসময় আমাদের মাথায় রাখতে হবে যে প্রথম যে বন্ডটা সেই বন্ডটা অবশ্যই সিগমা বন্ড হবে, এরপরে যতগুলোই বন্ড ফর্ম হবে তখন সেগুলো সবগুলোই হবে পাই বন্ড। এই জিনিসটা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে। এবার এই যে কাছাকাছি আসা বা সমযোজী বন্ধনের অ্যাকচুয়াল তত্ত্বটা কীরকম, যে আমরা কাছাকাছি আসার কনসেপ্টটা কেন নিয়ে আসছি। আচ্ছা, এখান থেকে আমাদের নোটওয়ার্দি পয়েন্ট কি হলো, যে যখনই মাল্টিপল বন্ড হবে অর্থাৎ দুটো পরমাণুর মধ্যে যদি একাধিক বন্ড হয়, দুটো পরমাণুর মধ্যে যদি একাধিক বন্ড হয় তখন প্রথমটা হবে সিগমা, এর পরেরগুলো হবে পাই। এটা ভালো করে খেয়াল রাখা দরকার। ইটস লাইক যদি একটা কার্বন দুটো হাইড্রোজেনের সাথে বন্ড করেছে, তার মানে কার্বনটা সাপেক্ষে সে মাল্টিপল বন্ড, বাট কার্বন আর হাইড্রোজেনের মধ্যে মাল্টিপল বন্ড হয়নি। বাট ইটস অ্যাবাউট লাইক কে যদি সি ডবল বন্ড ও হয়, মানে কার্বন এবং অক্সিজেনের মধ্যেই একাধিক বন্ড হচ্ছে, তখন আমার কি একটা বন্ড সিগমা হবে, পরেরগুলো হবে পাই। এটা আমার মাথায় রাখা দরকার। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে কনসেপ্টটা কেন এলো, এই যে পি অরবিটালগুলো কাছাকাছি আসবে বা এস অরবিটালগুলো কাছাকাছি আসবে, এটা কনসেপ্টটা কোত্থেকে এলো, কেন এলো? সমযোজী বন্ধনের মূল তত্ত্বটা ছিল এরকম যে যদি আমার দুটো পরমাণু যাদের দুজনের মধ্যে হচ্ছে গিয়ে হালকা ইলেকট্রন ডেফিসিয়েন্সি আছে, তারা যদি কাছাকাছি আসে, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ধর্ম কি? নিউক্লিয়াসের ধর্ম হচ্ছে গিয়ে বাইরের ইলেকট্রন স্পিয়ারকে অ্যাট্রাকশন করা। তাহলে যথারীতি ও নিজেরটাকে যেমন অ্যাট্রাক্ট করে, সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে এই পাশেরটাকেও অ্যাট্রাক্ট করবে নিজের দিকে। আবার অ্যাট দ্য সেম টাইম এই নিউক্লিয়াসটাও হচ্ছে গিয়ে সেই ধর্মই দেখাবে, যার ফলে দেখা যাবে কি যে এদের
ইলেকট্রন যে ক্লাউডটা এই বাইরে পেরিফেরিতে যে ইলেকট্রন ক্লাউডটা আছে, এই ক্লাউডটার মধ্যে একটা হালকা ডিস্টরশন দেখা যায়, যার ফলে আমি ধরে নিচ্ছি যে খানিকটা এরকম একটা ডিস্টরশন দেখালো, এই অ্যাটমটা খানিকটা এরকম একটা ডিস্টরশন দেখালো, সরি। এই ডিস্টরশনের ফলে এই যে মাঝখানে যে ইলেকট্রন ডেন্সিটিটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেল, এই ইলেকট্রন ডেন্সিটিটাকে দুটো নিউক্লিয়াসই হচ্ছে গিয়ে একসঙ্গে অ্যাট্রাক্ট করে, যার ফলে কি এই ইলেকট্রন ডেন্সিটিটাকে কেন্দ্র করে দুটো নিউক্লিয়াসই হচ্ছে কি আটকে রয়ে গেল, অর্থাৎ এদের মধ্যে একটা বন্ডিং তৈরি হয়ে গেল। এটা হচ্ছে ইলেকট্রনের ওয়েভ থিওরি ফর কোভ্যালেন্ট বন্ডিং। তো এইভাবে হচ্ছে কি অ্যাকচুয়ালি সমযোজী বন্ধন গঠিত হয়। তাহলে এইখান থেকে আমরা কনসেপ্টটাকে নিয়ে আসি এরকমভাবে যে যদি এইভাবেই কাছাকাছি আসতে হয় বা যদি এইভাবেই কাছাকাছি আসে, যদি এইভাবেই কাছাকাছি আসে, তাহলে অ্যাকচুয়ালি আসছে কোন ইলেকট্রনগুলো বা কোন জিনিসটা আসছে কি না, ডিস্টরশনটা হচ্ছে আমার কক্ষপথে, অর্থাৎ অরবাইটালগুলো অ্যাকচুয়ালি একে অপরের কাছাকাছি আসছে। তাহলে অরবাইটালগুলো যদি একে অপরের কাছাকাছি আসে, তার মানে কি অরবাইটালগুলোর মধ্যে একটা মিক্সিং হচ্ছে। এই যে মিক্সিং বা সংকরায়ন, এই মিক্সিংটাকে নিয়েই হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরিটা, যে কোন মিক্সিংটা কতটা রেশিওতে হয়। ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা অ্যাকচুয়ালি করিটা কি, যে কোনো একটা উপকক্ষের এস অরবাইটাল অন্য একটা উপকক্ষের পি অরবাইটালের কাছাকাছি হয়তো এলো, হোয়াইল দে আর ইন বন্ডিং মোড। ইটস লাইক কার্বন আর হাইড্রোজেনের যখন হচ্ছে তখন। তো এস আর পি এদের মধ্যে যখন বন্ডিংটা হবে, তখন ইটসেলফ নিজেদের মধ্যে কি হবে, এদের এস পি যাই ছিল না কেন, এদের প্রত্যেকটা অরবাইটাল একে অপরের সাথে আস্তে আস্তে প্রথমে মিক্সিং হবে, তারপরে অন্যটার সাথে যাবে। ইটস লাইক আমি যদি ধরে নিই যে কার্বনের ক্ষেত্রে কি ছিল না, বাইরের কক্ষপথে আমার ইলেকট্রন বিন্যাসটা ছিল 1s2 2p2, এটাই ছিল আমার ইলেকট্রনিক কনফিগারেশন। এবার দেখা যাচ্ছে যখন বন্ডিংয়ের জন্য সে অ্যাপ্রোচ করবে, তখন এই এস আর পি এদের মধ্যে আলাদা আর কোনো হচ্ছে গিয়ে এনার্জি স্টেট থাকবে না। এস আর পি একে অপরের সাথে মিক্সড হয়ে যাবে। মিক্সড হয়ে গিয়ে কি হবে, টোটাল একটা এসপি মিক্সড অরবাইটাল তৈরি করবে, যেখানে কি না টোটাল 4টা ইলেকট্রন সজ্জিত থাকবে। এবার হুন্সের রুল অনুযায়ী ইলেকট্রনগুলো কেমনভাবে সজ্জিত হবে না, প্রথমেই সিঙ্গলি অকুপাইড হবে, ফলে 4টা ইলেকট্রনই এর প্রথমে হচ্ছে গিয়ে সিঙ্গেল ইলেকট্রন হয়ে গেল, আনপেয়ার্ড হয়ে গেল। এখানে যে 2s2টা ছিল সেটাও আনপেয়ার্ড হয়ে পিতে স্থানান্তরিত হলো। এর ফলে এই যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি 2sp মিক্সড, এটা হচ্ছে 2sp অরবিটাল। এই যে মিক্সিংটা, এটাকে বলা হচ্ছে কি হাইব্রিডাইজেশন। তো আমরা মেনলি ভিভিটিতে এই হাইব্রিডাইজেশনটাকে ক্যালকুলেট করব। কী রকমভাবে ক্যালকুলেট করব না, আমরা জানি পি এর কটা লোব আছে, পি এক্স আছে, পি ওয়াই আছে, পি জেড আছে। তাহলে এই যে এস অরবিটালটা পি এর সঙ্গে মিক্সড হয়েছে, কি রেশিওতে মিক্সড হয়েছে। ইটস লাইক যে একটা এস এর মিক্সিংটা যদি শুধুমাত্র পি এক্সের সাথে হয়ে থাকতো, তাহলে 1:1 রেশিওতে হতো। যদি পি ওয়াইয়ের সাথে হয়ে থাকতো, পি এক্স পি ওয়াইয়ের সাথে হয়ে থাকতো, তাহলে 1:2 রেশিওতে হতো। অথবা যদি পি জেড অবধি পুরো পি অরবিটাল যেখানে ছিলাম, যে যদি দেখা যায় যে এস অরবিটালটা এই পি অরবিটালটার সাথে ইকুয়ালি অ্যান্ড ইকুইভ্যালেন্টলি হাইব্রিডাইজড হয়েছে, তার মানে কি তখন রেশিওটা 1:3 রেশিও। তো আমরা মেইনলি এখানে ভিভিটিতে যেটা করব, এই যে মিক্সিং বা হাইব্রিডাইজেশন এর রেশিওটাকে ক্যালকুলেট করব। এই রেশিওর উপর ডিপেন্ড করে মলিকিউলার স্ট্রাকচার। বাট এই যে রেশিওটা বা মিক্সিং রেশিওটা যেটা আমরা বলছি যে 1:1, 1:2, 1:3, এটা কিসের আসপেক্টে? অনলি অ্যাবাউট টু ফর্মেশন অফ সিগমা বন্ড। সিগমা বন্ড গঠন করার রেসপেক্টে একটা এসকে কটা পি এর সাথে হচ্ছে গিয়ে মিক্সড হতে হয়েছে বা হাইব্রিডাইজড হতে হয়েছে, সেই রেশিওটাকে আমাকে ক্যালকুলেট করতে হবে। ইটস লাইক যদি CH4 বলি, মানে 4টা আমাকে হচ্ছে গিয়ে সিগমা বন্ড ফর্ম করতে হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমি যদি শুধুমাত্র একটা পি এর সাথে হাইব্রিডাইজড হতাম, তখন কিন্তু আমার কাছে ওই 4টা ইলেকট্রন অ্যাভেলেবেল থাকতো না। আমাকে 3টে পি এর সাথেই যখন হচ্ছে গিয়ে আমি ইকুইভ্যালেন্টলি হাইব্রিডাইজড হলাম, তখনই আমার 4টা সিগমা বন্ড গঠন করার মতো 4টা ফাঁকা ইলেকট্রন আমার কাছে অ্যাভেলেবেল হলো। এবং দেখা গেল কি যে 4টাই সিগমা বন্ড ফর্ম হয়েছে, ফলে তখন আমি বলতে পারবো কি যে 1:3 রেশিওতে মিক্সড হয়েছে। বাট এটাই আমি যদি বলতাম যে C2H4,
C2H4, ইটস লাইক দিস। তাহলে C2H4 যখন আমি বলছি তখন কি দেখা যাচ্ছে, সি দুটো CH2 সোজা কথাতে। তাহলে দুটো CH2 ক্ষেত্রে আমি যেটা ইজিলি হচ্ছে কি ক্যালকুলেট করতে পারবো কি, যে একটা সি এর সঙ্গে প্রথমে কানেক্ট করলাম, এবার দেখা যাচ্ছে কি যে তারপরেও কার্বন 3টে করে সিগমা বন্ড গঠন করেছে, প্রত্যেকটা কার্বন 3টে করে সিগমা বন্ড গঠন করেছে। অর্থাৎ এইখানে যখন এস আর পি এর হাইব্রিডাইজেশন হয়েছে তখন পি এর ম্যাক্সিমাম কটা পর্যন্ত কাজে লাগাতে হয়েছে, আমার পি এর 2টো পর্যন্ত কাজে লাগাতে হয়েছে, তাহলে কিন্তু আমার সিগমা বন্ড ফর্মেশনটা কমপ্লিট। এরপরে যেটা একটা এক্সট্রা বন্ড সেটা যখনই চাপবে তখনই কি হবে, যেহেতু এর আগেই বলেছি যে দুটো অ্যাটমের মধ্যে যখনই মাল্টিপল বন্ড হবে একমাত্র প্রথমটা হয় সিগমা, বাকি সবগুলোই হয় পাই। তাহলে এইটা যেহেতু আমার পাই বন্ডিং, সুতরাং এইটাকে আমি হাইব্রিডাইজেশনের কোনো শর্ত হিসেবে ধরবো না। মাথায় রাখতে হবে হাইব্রিডাইজেশন যখনই আমি ক্যালকুলেট করব যে কত ইসটু কত রেশিওতে মিক্সিং হয়েছে, তখন শুধুমাত্র এইটার উপরে ভিত্তি করে ক্যালকুলেট করব যে আমার সিগমা একটা অ্যাটমকে সিগমা বন্ড কটা ফর্ম করতে হয়েছে, তার উপরে ভিত্তি করে হচ্ছে গিয়ে হাইব্রিডাইজেশনটা আমরা ক্যালকুলেট করব। এবার এই হাইব্রিডাইজেশনের উপরে ভিত্তি করে বললাম মলিকিউলার স্ট্রাকচারটা ডিপেন্ড করে কিভাবে। ইটস লাইক যদি হাইব্রিডাইজেশনটা sp হয় তাহলে তার মলিকিউলার স্ট্রাকচার হয় লিনিয়ার। যদি হাইব্রিডাইজেশন sp2 হয় তাহলে তার মলিকিউলার স্ট্রাকচার হয় ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার। যদি হাইব্রিডাইজেশন sp3 হয় তাহলে তার মলিকিউলার স্ট্রাকচার হয় টেট্রাহেড্রাল। এবার যদি ডি অরবিটাল ইনভলভ থাকে সেই ক্ষেত্রে dsp3 যদি হয় তাহলে এর স্ট্রাকচার হবে টিবিপি, ট্রাইঅ্যাঙ্গুলার বাইপিরামিডাল। যদি দেখা যায় যে sp3d2 হয় তখন তার স্ট্রাকচার হবে অক্টাহেড্রাল। যদি দেখা যায় dsp2 হাইব্রিডাইজেশন তখন তার মলিকিউলার জিওমেট্রি হবে স্কোয়ার প্ল্যানার। এটা dsp3 হতে পারে অথবা sp3d হতে পারে, একই sp3d2 হতে পারে অথবা d2sp3 হতে পারে। ইট ডিপেন্ডস আপন যে আউটার ডি অরবিটাল ইনভলভড আছে নাকি ইনার ডি অরবিটাল ইনভলভড আছে। যখন আমরা কোঅর্ডিনেশন জিওমেট্রির ওপরে কোনো আলোচনা করব তখন হচ্ছে গিয়ে এই ডি এর ইনভলভমেন্ট নিয়ে আমরা বিশদে আলোচনা করব। তো এখন আমরা অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে যতটুকু ইউজ করে থাকি, যেহেতু অর্গানিক কেমিস্ট্রি ইজ বেসড আপন কার্বন মেইনলি, and organic chemistry is called even carbon chemistry as we all know, তাহলে আমাদের sp sp2 আর sp3 এই তিনটে টাইপেরই হাইব্রিডাইজেশন মেইনলি দেখা যায়। সেই ক্ষেত্রে যেহেতু কার্বনের ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে যে sp sp2 অথবা sp3 হাইব্রিডাইজেশন, তাহলে এখন আমরা ক্যালকুলেটটা কিভাবে করব যে কোনটা sp কোনটা sp2 অথবা কোনটা sp3। ওকে, লেটস গেট ইনটু দ্য পয়েন্ট। যে ক্যালকুলেশন আমরা কিভাবে করব, তো ক্যালকুলেশন করার জন্য আমাদের ফার্স্ট যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে যে কোনো মলিকিউলের ক্ষেত্রে আমরা আগে কার্বন এবং কার্বনের সাথে যুক্ত আদার যে অ্যাটমগুলো আছে সেই অ্যাটমগুলোর ইলেকট্রনিক কনফিগারেশনটাকে আগে সাজাবো। ইটস লাইক দিস কে আমি প্রথমেই ধরে নিচ্ছি একটু একটা বড় মলিকিউল নিয়ে স্ট্রাকচারটাকে ডিফাইন করি, তাহলে সবগুলোকে একসঙ্গে হয়তো আমরা কভার করতে পারবো। তো এরকম একটা মলিকিউল সাপোজ, এখানে বিভিন্ন রকমের হচ্ছে গিয়ে বন্ডিং স্ট্রাকচার সহ কার্বন প্রেজেন্ট আছে। তো ভিভিটিটা কিন্তু
আমাদের আবার একবার মাথায় রাখতে হবে যে ভ্যালেন্স বন্ড থিওরিতে হাইব্রিডাইজেশন যে আমরা ডিটারমাইন করি এটা কিন্তু ওভারঅল মলিকিউলটার জন্য নয়, তার জন্য মলিকুলার অরবিটাল থিওরি আছে। ভ্যালেন্স বন্ড থিওরি হচ্ছে গিয়ে পার অ্যাটম, প্রত্যেকটা অ্যাটমের আমরা হাইব্রিডাইজেশন দেখব, প্রত্যেকটা অ্যাটম কীরকম জিওমেট্রি ধারণ করেছে সেইটাকে হচ্ছে গিয়ে ক্যালকুলেট করব। তো প্রত্যেকটা অ্যাটমের ক্ষেত্রে যদি দেখি তাহলে মেনলি এই কার্বন আর এই কার্বন এরা ইকুইভ্যালেন্ট। কেন না এই কার্বনে আমি কোনো পাই বন্ড নেই, এই কার্বনে কোনো পাই বন্ড নেই, বাকি দুটো কার্বনে আমার পাই বন্ড আছে। তো যে কোনো একটা কার্বনকে নিয়ে আমরা প্রথমে কাজ করি, প্রথমে ধরলাম এই কার্বনটাকে নিয়ে কাজ করছি, তাহলে এই কার্বনের ক্ষেত্রে আমরা কি দেখব যে ধরে নিচ্ছি এই পোর্শন, এই যে টোটাল পোর্শন, এই টোটাল পোর্শনটাকে আমি ধরে নিলাম একটা লিগ্যান্ড, যা হোক একটা গ্রুপ যুক্ত আছে যেটাকে আমি এল দিয়ে রিপ্রেজেন্ট করলাম। তাহলে কার্বনের সাথে এই মুহূর্তে যুক্ত আছে কে কে? তিনটে হাইড্রোজেন যুক্ত আছে, একটা এল যুক্ত আছে। কার্বনের নর্মাল হাইব্রিডাইজ স্টেটে ইলেকট্রনিক কনফিগারেশন কিরকম? 1 2 3 4। এবার তিনটে হাইড্রোজেন, তার ইলেকট্রনিক কনফিগারেশন কিরকম? 1 2 3। আরেকটা যেটা লিগ্যান্ড ধরেছি সে একটা সিঙ্গেল বন্ড হয়ে কার্বনের সাথে যুক্ত আছে, তার মানে সে একটাই ইলেকট্রন মাত্র দান করেছে, যার ফলে তার আমি ধরে নিলাম কি যে বাইরের কক্ষপথের যে কোনো একটা ইলেকট্রন সে এর সাথে পেয়ার্ড আপ করিয়ে সিগমা বন্ড গঠন করেছে। ফলে আমি এখানে কি পেলাম? 1 2 3 4, এই কার্বনটার জন্য 4টাই সিগমা বন্ড পেলাম। এবার যদি আমরা ধরে নিই যে এস পি এর সাথে 1:x রেশিওতে যুক্ত আছে, তাহলে আমাকে ফর্মুলাটা এরকম মনে রাখতে হবে যে 1 + x = নাম্বার অফ সিগমা বন্ডস ফর্মড। খুব সিম্পল একটা ফর্মুলা, 1 + x = নাম্বার অফ সিগমা বন্ডস ফর্মড। এখানে কটা সিগমা বন্ড হয়েছে? 4টা হয়েছে, তাহলে 1 + x হচ্ছে 4, x হচ্ছে 3, অর্থাৎ এর হাইব্রিডাইজেশনটা হচ্ছে কত? sp3। এবার 1 + x, এখানে 1+টার গুরুত্বটা কোন জায়গায়? 1টা কেন? বিকজ s অরবিটালটাতে একটাই মাত্র কক্ষক থাকে, তার জন্য 1টা হচ্ছে ফিক্সড। বাকিটা পড়ে রইল পি, পি এর যেহেতু পি এক্স হতে পারে, পি ওয়াই হতে পারে, পি জেড হতে পারে, তিনটে হতে পারে, তাহলে এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল এবং ওই এর একের সাথে ওই এক সংখ্যক যুক্ত হয়ে তবেই টোটাল হচ্ছে গিয়ে এই সিগমা বন্ডটা ফর্মড হয়। তো ওই এক্স এর মধ্যে কত অংশ নিয়ে টোটাল নাম্বার অফ সিগমা বন্ডস ফর্ম সেটাই আমার বিচার করলেই আমি হচ্ছে গিয়ে অ্যাকচুয়াল হাইব্রিডাইজেশনটা পেয়ে যাব। সেই কারণে ফর্মুলাটা হচ্ছে SPX যদি হয় হাইব্রিডাইজেশন 1 + x = নাম্বার অফ সিগমা বন্ডস ফর্মড অ্যান্ড দাস এইখানে এই কার্বনটার জন্য হাইব্রিডাইজেশনটা হচ্ছে sp3। নেক্সট টু দ্যাট আমি যাই নেক্সট কার্বনে। ইটস লাইক দিস কার্বন। এই কার্বনটা যদি হয় তাহলে দেখা যাচ্ছে কি এই কার্বনটার সঙ্গে আমি এই দিকটা ধরে নিলাম টোটালটা একটা এল গ্রুপ, এইদিকেও একটা ধরে নিলাম কি এমই গ্রুপ, যেহেতু যুক্ত আছে এটাকে ডাইরেক্ট এমই লিখতে পারি, অথবা আমি এটাকে জি ধরে নিলাম। বাকি যুক্ত আছে কার সাথে? অক্সিজেনের সাথে। তাহলে কার্বনের এগেইন আমরা 1 2 3 4, এটা হচ্ছে এক্সাইটেড স্টেটে কার্বনের ইলেকট্রনিক কনফিগারেশন। এখানে কি হয়ে আছে? একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে আছে। অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি? অক্সিজেনের হচ্ছে গিয়ে O8 1s2 2s2 2p4, তাহলে অক্সিজেনের তাহলে হচ্ছে 1s2 2s2 2p4, তাহলে 1s2 2s2 2p4 যদি অক্সিজেনের ইলেকট্রনিক কনফিগারেশন হয় তাহলে সর্বোচ্চ কত? 2 আর 4 6টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন আমি এখানে সাজিয়েছি। এবার দেখা যাচ্ছে কার্বনের সঙ্গে একদিকে আমি জি গ্রুপটাকে রেখেছি অর্থাৎ মিথাইল গ্রুপটাকে, একদিকে রেখেছি এল মানে
রেস্ট অফ দ্য পার্টিসিপেন্ট গ্রুপ, আর বাকি রইল হচ্ছে কি অক্সিজেনের সাথে কার্বনের বন্ডিং। তাহলে যেহেতু মিথাইলের সাথে একটা সিঙ্গেল বন্ড করেছে আমি একটা ইলেকট্রন ধরে নিলাম, যেহেতু রেস্ট অফ দ্য গ্রুপ এল এর সাথে একটা বন্ড করেছে আমি একটা ইলেকট্রন ধরে নিলাম, এদের মধ্যে পেয়ার্ড আপ হয়ে একটা একটা করে সিগমা বন্ড ফর্ম হয়েছে। পড়ে এলো এবার অক্সিজেনের সাথে বন্ডিং। অক্সিজেনের সাথে যখন বন্ডিং হচ্ছে তখন একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রন এই দুটো মিলিয়ে হচ্ছে কি একটা বন্ডিং হলো, যেটাকে আমি বলছি কি সিগমা বন্ডিং। এবার একটু আগে যেটা বলেছিলাম যে যখন দুটো পরমাণুর মধ্যে মাল্টিপল বন্ডিং হবে তখন প্রথমটা হবে সিগমা, বাকি সবগুলোই হবে কি পাই। তাহলে এইটা হয়ে গেল পাই বন্ডিং। এবার আমি যদি বিচার করি তাহলে দেখা যাবে কি কার্বনের ক্ষেত্রে মোট কটা বন্ডিং হয়েছে সিগমা, একটা দুটো তিনটে। তাহলে এই ক্ষেত্রে আমি ক্যালকুলেশনটা কি করব, 1 + x = 3, x = 2, তার মানে এই কার্বনটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড। অক্সিজেনের ক্ষেত্রে যদি আমি হাইব্রিডেশন ধরি তাহলে কি দেখব, একটা সিগমা বন্ড করেছে কার্বনের সাথে, দুটো লোন পেয়ার তার ইনট্যাক্ট হয়ে আছে। দুটো লোন পেয়ার ইনট্যাক্ট হয়ে আছে মানে সে অ্যাকচুয়ালি এগুলো বন্ডিংয়ে অংশগ্রহণ করেনি। এই ক্ষেত্রে এইগুলোকে ইকুইভ্যালেন্ট টু সিগমা বন্ড ধরা হয়। এটা মাথায় রাখা দরকার, যে কোনো অ্যাটমের ক্ষেত্রে যদি লোন পেয়ার প্রেজেন্ট থাকে তাহলে লোন পেয়ারগুলোকে আমরা ইকুইভ্যালেন্ট টু সিগমা বন্ড ধরবো, নট সিগমা বন্ডস এক্স্যাক্টলি বাট ইকুইভ্যালেন্ট টু সিগমা বন্ড, শুধুমাত্র ক্যালকুলেশনের জন্য। তাহলে সেই ক্ষেত্রে আমি সিগমা বন্ড মোট কটা পাচ্ছি, একটা, আর দুটো ইকুইভ্যালেন্ট টু সিগমা, তার মানে হচ্ছে গিয়ে অক্সিজেনের ক্ষেত্রেও 1 + x = হচ্ছে টোটাল 3, তার মানে x = হচ্ছে 2, কারণ বাকি একটা যেটা করেছিল সেটা পাই বন্ড ফর্ম করেছিল। তাহলে অক্সিজেনটা ইটসেলফ হচ্ছে গিয়ে sp2 হাইব্রিডাইজড। আবার এই ক্ষেত্রে পড়ে রইল কি যে এই কার্বনটাকে যদি নিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে কি হবে, ইটস অ্যাকচুয়ালি সো সিম্পল। যদি আমি শেষ কার্বনটাকে নিয়ে রাখি তাহলে এই কার্বনটার সঙ্গে একদিকে টোটাল গ্রুপটাকে আমি ধরে নিলাম কি এল, এই কার্বনটার এক্সাইটেড স্টেটের কনফিগারেশন 1s2 2s2 2p2, তাহলে হচ্ছে গিয়ে চারটা ইলেকট্রন আমি সাজিয়ে নিলাম। রেস্ট অফ দ্য গ্রুপ এল ও হচ্ছে গিয়ে একটা ইলেকট্রন দিয়ে এর সঙ্গে একটা বন্ড ফর্ম করেছে, সেটা হচ্ছে সিগমা বন্ড। বাকি পড়ে রইল এখানে তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন আছে, আর ডাইরেক্টলি যুক্ত হয়ে আছে কার সাথে, কার্বনের সাথে। সেই কার্বনেরও কি এক্সাইটেড স্টেটের কনফিগারেশন হচ্ছে এরকম। তাহলে এই কার্বনটার সঙ্গে বন্ডিংটা কীরকম হয়েছে, এই কার্বনটার সঙ্গে যে বন্ডিংটা হয়েছে সেটা হচ্ছে প্রথমটা হলো সিগমা, বাকি দুটো যেটা হবে সেটা কি কি হবে, ওই কার্বনের সাথে আবার সেকেন্ড টাইম বন্ড হচ্ছে, তার মানে সেগুলো কি হবে মাল্টিপল বন্ডের রুলে অনুযায়ী সেগুলো হবে সব পাই বন্ড। আর বাকি এটা যেটা রইল সেটা এই কার্বনটার সঙ্গে যুক্ত অন্য একটা, যেটা এন এর সঙ্গে যুক্ত আছে, সেটাকে আমি ডিটেলসে এখন গেলাম না। তাহলে নর্মালি এই কার্বনটা তাহলে এই মুহূর্তে সিগমা বন্ড কটা করেছে, একটা সিগমা বন্ড, দুটো সিগমা বন্ড। তাহলে এর ক্ষেত্রে 1 + x = কত দাঁড়ালো 2। এই কার্বনটার ক্ষেত্রে কটা দাঁড়াচ্ছে, এই যে এই দিকে একটা সিগমা বন্ড আছে আর এখানে একটা সিগমা বন্ড করেছে, তাহলে এর ক্ষেত্রে 1 + x = কত দাঁড়ালো 2, x = কত দাঁড়ালো 1, x = কত দাঁড়ালো 1। তার মানে এই কার্বনটা হচ্ছে sp হাইব্রিডাইজড, এই কার্বনটা হচ্ছে sp হাইব্রিডাইজড। তাহলে আমি একটা মলিকিউলের এক্সাম্পল নিলাম, যে মলিকিউলটাতে দেখলাম গিয়ে যে আমি sp2 sp এবং sp3 সব রকম হাইব্রিডেশন পেয়েছি। এবার যদি মলিকিউলার জিওমেট্রি ধরে এই মলিকিউলটাকে আমি এর জিওমেট্রিক্যাল শেপ এবং মলিকিউলার স্ট্রাকচারটা আঁকতে যাই তাহলে অ্যাকচুয়ালি 3 ডাইমেনশনালি কীরকম প্লেনে আছে সেটা যদি দেখতে যাই, আমি মলিকিউলটা কি নিয়েছিলাম CH3 CO CH2 CN এরকম নিয়েছিলাম। তাহলে এইখানটা এবার যদি জিওমেট্রি ধরে করতে যাই কি পেয়েছিলাম, এটা পেয়েছিলাম sp3, এটাও পেয়েছিলাম sp3, এটা পেয়েছিলাম sp2, এটা পেয়েছিলাম sp, এটাও পেয়েছিলাম sp। এবার তাহলে জিওমেট্রি ধরে যদি ছবিটা আঁকতে যাই কীরকম পাবো, sp3 এর জন্য আমি কি বলেছিলাম টেট্রাহেড্রাল স্ট্রাকচার। তাহলে টেট্রাহেড্রাল স্ট্রাকচার মানে এই। sp2 এর জন্য কি বলেছিলাম প্ল্যানার ট্রায়াঙ্গুলার স্ট্রাকচার, তাহলে প্ল্যানার ট্রায়াঙ্গুলার স্ট্রাকচারের জন্য এই। sp3 এর জন্য আবার কি বলেছিলাম টেট্রাহেড্রাল স্ট্রাকচার, তাহলে টেট্রাহেড্রাল স্ট্রাকচারের জন্য এই।
তারপরটা কি বলেছিলাম, লিনিয়ার। তাহলে লিনিয়ার স্ট্রাকচারের জন্য সো দিস ইজ হোয়াট অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে এর মলিকিউলার জিওমেট্রি বেসড স্ট্রাকচার। এবার এখানে অক্সিজেন, সেটাও sp2 হাইব্রিডাইজ পেয়েছিলাম, যার দুদিকে দুটো কি আছে, লোন পেয়ার আছে। তো লোন পেয়ারগুলোকে আমরা যেহেতু চোখে দেখি না, তার জন্য বাকিটাকে আমরা কনসিডার করব। তো এইটা হচ্ছে গিয়ে তার 3 ডাইমেনশনাল জিওমেট্রি বেসড মলিকিউলার স্ট্রাকচার। সো ভিভিটি যে ব্যাপারটাই ঘটলো না কেন আমাদের কাছে, বা আমরা ভিভিটি সম্পর্কে যেটুকু জানলাম, ইটস অ্যাকচুয়ালি সো সিম্পল। যদি কিওয়ার্ডসগুলো বলে থাকি তাহলে কি কি পেলাম, ভিভিটি ইজ অল অ্যাবাউট দ্য hybridization of atomic orbitals based upon calculation of hybridization এটার জন্য রুলটা কি বলেছিলাম, 1 + x = নাম্বার অফ সিগমা বন্ডস ফর্মড। 3 নাম্বার, হাইব্রিডাইজেশন ওয়াইজ স্ট্রাকচার। হাইব্রিডাইজেশন ওয়াইজ জিওমেট্রিক্যাল মলিকিউলার স্ট্রাকচার কি পেয়েছিলাম, sp লিনিয়ার, sp2 ট্রাইঅ্যাঙ্গুলার প্ল্যানার, sp3 টেট্রাহেড্রাল। ডি অরবিটালের হাইব্রিডাইজেশন নিয়ে আমরা এখানে কোনো আলোচনা করিনি। 4 নাম্বার কি, hybridization of each atom must be calculated, not for overall molecule। 5 নাম্বার কি বলেছিলাম, যে যখন আমরা ক্যালকুলেশন করছি তখন নাম্বার অফ সিগমা বন্ডের ক্ষেত্রে লোন পেয়ার অফ এনি অ্যাটম represents equivalent সিগমা বন্ড। অর্থাৎ যদি কোনো অ্যাটমের লোন পেয়ার থেকে থাকে তাহলে সেই লোন পেয়ারটাকে আমরা ইকুইভ্যালেন্ট টু 1 সিগমা বন্ড হিসাবে সবসময় ক্যালকুলেট করব। অ্যান্ড দেয়ার আফটার ইট গোজ অন। যে মুহূর্তে আমরা এই সমস্ত কিছুগুলোকে নিয়ে আমাদের হাইব্রিডাইজেশনটা ক্যালকুলেট করতে পারলাম, সেই মুহূর্তে মলিকিউলার স্ট্রাকচারটাকেও আমরা ডিটারমাইন করতে পারবো। সো দ্যাটস অল অ্যাবাউট ভ্যালেন্স বন্ড থিওরি।